পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু এটা কিন্তু যাচাই করা হবে যে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড যদি বোথ ম্যাচ করে তাহলে আপনি কেবল লগ ইন করতে পারবেন। তো এই যে লজিক্যালি যে বিষয়গুলো হ্যান্ডেল করা, এটা ডেভেলপমেন্টের কাজ হয়। এবং যেহেতু এটা আপনারা দেখতে পান না যে ফেসবুক কিভাবে কম্পেয়ার করতেছে আমার ওল্ড পাসওয়ার্ড আর যেটা আমি দিয়েছি সেটা মিলছে কিনা, এটা কিন্তু আমরা দেখতে পাই না। তো যেহেতু দেখতে পাই না, এটা পেছনে কাজ করে, এই জন্য কিন্তু ওয়েব ডেভেলপমেন্টকে অনেকে কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্টও বলে, আর ওয়েব ডিজাইনটাকে অনেকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলে। ফ্রন্ট এন্ড ব্যাপারটা হচ্ছে আমরা যেটা দেখি, আর ব্যাক এন্ড হচ্ছে লজিক্যালি যে কাজটা করছে। ওকে, তো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট তো আপনি অনেকভাবে এই ক্যারিয়ার দিকে যেতে পারেন। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার অনেকগুলো পাথ আছে, যে আমি নিজেকে ডেভেলপার হিসেবে বিল্ড করব, এখানে আমি অনেক কিছু শিখতে পারি। যে আমি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, আমি পিএইচপি দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, আমি সি শার্প শিখে ASP.NET দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, তো রুবি রেলস দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যাবে। তো এরকম কিন্তু অনেকগুলা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট করার কিন্তু ওয়ে কিন্তু আছে। তো আমি আজকে বেসিক্যালি কথা বলবো পিএইচপি বেসড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে উইথ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। তো মজার ব্যাপার হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যখন ডেভেলপমেন্ট করবেন, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটা একসাথেই হবে। আপনাকে ডেভেলপমেন্ট নিয়ে অতটা ভাবতে হবে না, যে আপনি খুব ইজিতেই আর কি করতে পারবেন। তো এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, সেখানে যেহেতু ওয়ার্ডপ্রেস কথাটা ইন্ট্রোডিউস করলাম, এখন প্রশ্ন আসতে পারে ভাই ওয়ার্ডপ্রেস আবার কি? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তো শুনছি, অনেকের হয়তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া আছে। কে কে ওয়ার্ডপ্রেসের আইডিয়া আছে? কারো আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া? আচ্ছা, ইন্টারেস্টিং। সো ওয়ার্ডপ্রেসের যে ব্যাপারটা, ওয়ার্ডপ্রেস কিন্তু একটা সফটওয়্যার। মানে আমরা ফটো এডিট করি, ফটো এডিট করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে না, লাইক ফটোশপ অর ইলাস্ট্রেটর অর মোবাইলে যখন কোনো অ্যাপস ইনস্টল করি, এগুলো কিন্তু সবই কিন্তু সফটওয়্যার, যেগুলো দিয়ে আপনি কি করে থাকেন? ফটো এডিট করে থাকেন। তো ওয়ার্ডপ্রেসও একটা সফটওয়্যার, বাট এটা দিয়ে ফটো এডিট না, এটা দিয়ে আমরা ওয়েবসাইট বানিয়ে থাকি। বাট এই সফটওয়্যারটাকে আসলে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বা সংক্ষেপে সিএমএস বলা হয়। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। ওয়ার্ডপ্রেস কেন নিয়ে আসলাম, মানে আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে কেন আলোচনা করতেছি, এটার কারণটা কি হতে পারে? আসলে সবকিছু পিছনে কিন্তু একটা রিজন থাকে, যে কেন ওয়ার্ডপ্রেসটাই আমি ইন্ট্রোডিউস করাইলাম, বা আজকে ওয়ার্কশপের জন্য কেন আমি ওয়ার্ডপ্রেসটাকে চুজ করব। তো ওয়ার্ডপ্রেসের একটা বড় ব্যাপার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার সিএমএস সফটওয়্যার। যতগুলো সিএমএস সফটওয়্যার আছে তার মধ্যে সবচেয়ে ওয়ার্ডপ্রেস কিন্তু পপুলার। সো এগেইন আরো কিছু রিজন আমি বলতে চাই, যে ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে তার মধ্যে 44% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। লাইক ধরেন যে পৃথিবীতে 100টা ওয়েবসাইট আছে, এর মধ্যে 44টা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তারপরে আবার আমি বলতেছি যে পপুলার, তাহলে 56টা ওয়েবসাইট কি দিয়ে তৈরি? তাহলে তো অন্য কিছু দিয়ে তৈরি, তাহলে তো ওয়ার্ডপ্রেস পপুলার হলো না। না, ওয়ার্ডপ্রেস মার্কেটের 44% একাই দখল করে আছে, বাকি 56% আদার্স বিভিন্ন সফটওয়্যার বা কাস্টম কোডিং দখল করে আছে। হতে পারে পিএইচপি দিয়ে তৈরি করা, হতে পারে জাভাস্ক্রিপ্ট, হতে পারে পাইথন, হতে পারে ASP.NET or ... আরো যেসব সফটওয়্যার, সবাই মিলে 56%, আর একাই ওয়ার্ডপ্রেস 44% দখল করে আছে। এখন এত পপুলার হলো কিভাবে ওয়ার্ডপ্রেসটা? মানে একটা সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট তৈরি করা, এটা পপুলার হলো কিভাবে? মানে রিজনটা কি? তার পিছনেও রিজন দেখেন, যে ওয়ার্ডপ্রেসটা ইজি অ্যান্ড ফ্লেক্সিবল। এটা তো আজকে আমরা নিজেরাই ইউজ করব, তখনই বুঝতে পারবো যে কেন ইজি বলতেছি আর কেন ফ্লেক্সিবল বলতেছি। যে 10 মিনিট 20 মিনিটে একটা ওয়ার্কশপে জয়েন করে ওয়ার্ডপ্রেস শিখে ফেলা যায়, তাহলে কতটা ইজি। আবার এটাও ভাবা যাবে না যে এত ইজি সেই জন্য সবাই হয়তো চাইলেই শিখতে পারে, বিষয়টা কিন্তু এরকম না। ফটোশপও তো ইজি, তাই না? সবাই কি চাইলে, অনেকের ভালো লাগে না, বা অনেকে এই ক্যারিয়ার পার্টটা চয়েস করে না, তো এটা অনেক রিজন থাকে। তো তারপরে হচ্ছে চয়েস অফ ক্লায়েন্টরা ওয়ার্ডপ্রেস খুব চয়েস করে। কেন? পপুলার তো একটা বিষয় তো বুঝলামই, কিন্তু এই ক্লায়েন্ট চয়েসের কারণটা কি? ক্লায়েন্ট
আর যেটা করে থাকে যে বাইরের ক্লায়েন্টরা, যে তারা হয়তো ছোটখাটো একটা ধরেন যে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে, কালকেই তার ওয়েবসাইট দরকার, তার অ্যাসআপ ওয়েবসাইট দরকার। ওইটা কিন্তু পাইথন বা আদার্স টেকনোলজি দিয়ে কিন্তু এত অ্যাসআপ কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলা পসিবল না। যেটা দিয়ে পসিবল সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবং ওয়ার্ডপ্রেসের আর একটা ব্যাপার আছে, এই ক্লায়েন্ট চয়েস করার কারণ আর একটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এসইও হয়তো এসইও সম্পর্কে কেউ জানি এখানে? এনিওয়ান? এসইও বাংলাদেশে এসইওর গুরু এই নর্থ সাউথ থেকেই আসছে, কেউ জানেন তার নাম? বাংলাদেশে এসইওর যে গুরু খালিদ ফারহানকে তো চিনেন, তাই না? উনি তো আপনাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং আমি ওনাকে অনেক ফলো করি। তো এসইও ব্যাপারটা কি? এসইওটা হচ্ছে গুগলে যখন আমরা কিছু সার্চ করি, লাইক আপনারা আজকে একটা মাউস নষ্ট হয়ে গেছে, আপনি মাউস কিনবেন, দেখবেন মাউস লিখে সার্চ করলে প্রবাবলি বাংলাদেশের স্টারটেক বা রায়ান্সের মতো ওয়েবসাইট গুলো সামনে আসবে। এখন রায়ান্স, স্টারটেক কিভাবে ওয়েবসাইট গুলো সামনে আসে, এটার কারণটা কি? তাদের ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি, মানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে বানানো, যেন সার্চ করলেই তাদের ওয়েবসাইট গুলো আসে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আপনি ওয়েবসাইট বানাবেন তখন এটা ইজিলি এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, মানে আপনাকে নিজের কিছু করতে হবে না, এটা জন্মগতভাবেই ও এসইও ফ্রেন্ডলি। তো এই জন্য ক্লায়েন্ট অনেক চয়েস করে, যেহেতু এসইওর অনেক ফ্রেন্ডলি, তো সেই জন্য তারা আসলে চয়েস করে থাকে। আর একটা হচ্ছে অ্যাফোর্ডেবল। দেখেন, আপনি যদি একদিনে একটা ওয়েবসাইট বানাই নিতে পারেন, তাহলে আপনি আসলে কত চার্জ নেবেন? আপনার একদিনে ধরেন যে আপনি যদি $100 ইনকাম করে ফেলেন, এটা কিন্তু ওকে ফাইন, তাই না? বা $200, $300 একদিনে যদি আমি চার্জ করি, এটা অবশ্যই ফ্রিল্যান্সার এবং মানে যে কাজ করছে বা যে করাচ্ছে, কারা করাচ্ছে, কোন কোম্পানি কতটুকু টাইম দিচ্ছে, এইগুলোর উপর ডিপেন্ড করে প্রাইসটা নির্ভর করে। তবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা অ্যাফোর্ডেবল কস্টিং এ ওয়েবসাইট বানানো পসিবল। লাইক আপনি কালকে একটা ই-কমার্স বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, আপনি ইজিলি কিন্তু একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন 10-15 হাজার টাকার মধ্যে, যেটা অন্য কোনো টেকনোলজি দিয়ে পসিবল না। কারণ ধরেন যে পিএইচপি দিয়ে একটা ওয়েবসাইট বানাবে, সেখানে 3 মাস সময় লাগবে। তো একটা ডেভেলপারকে যদি 30,000 করেও স্যালারি দেই, 3 মাসে আমার কত কস্টিং চলে আসবে? প্রায় 1 লাখের মতো কস্টিং চলে আসবে, 3 মাস সময় লাগবে। তাহলে ওটা তো অ্যাফোর্ডেবল না কম্পেয়ার টু দ্যাট। সো দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক অ্যাফোর্ডেবল। ফ্লাস্টারের কথা তো অলরেডি বলেই ফেলছি, তাই না? যে একদিনে ওয়েবসাইট বা 5 মিনিট আজকে ওয়েবসাইট তৈরি করার বিষয়টা দেখবো। তো তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা ব্যাপার। তো আর কথা বাড়াবো না, চলেন আমরা সরাসরি কাজের দিকে যাই, আমরা কাজ করব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা যদি কখনো ওয়েবসাইট বানাইতে চান, যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, ওয়েবসাইট তৈরি করার কিছু স্টেপ আছে, কিছু বেসিক স্টেপ আছে, যে ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে এগুলো ফলো করতে হবে। লাইক আপনি যেমন একটা ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনি একটা শপ খুলবেন নতুন, তো শপ খুলতে গেলেও তো কিছু স্টেপ আছে, যে আপনি হয়তো একটা শপের জন্য একটা লোকেশন চুজ করবেন, সেখানে একটা দোকান ভাড়া নেবেন, আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, তারপরে আপনি সেখানে হয়তো প্রোডাক্ট তুলে তারপরে আপনি শপটা ওপেন করতে পারবেন। সো ওয়েবসাইট তৈরি করার জন্য এরকম বেশ কিছু স্টেপ আছে। তো সেই স্টেপগুলো যদি আমি একটু বলতে চাই, আমি একটু নোটপ্যাডের সাহায্য নেই। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই একটা ডোমেইন কিনতে হবে। ওয়েবসাইট তৈরি করতে গেলে ফার্স্টে আমাদের অবশ্যই একটা ডোমেইন কিনতে হবে। হোয়াট ইজ ডোমেইন? লাইক
আমরা যদি আপনাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটটাই যদি দেখি, যে ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করি, দ্যাটস ডোমেইন এখানে হচ্ছে northsouth.edu। এটাকে আমরা টোটালি ডোমেইন বলতেছি, বাট এইটাকেও আরো ভাঙা যায়। লাইক নর্থ সাউথটা হচ্ছে আসলে ডোমেইন, এবং ডটের পরে যে অংশটা দেখতেছেন এটাকে বলা হয় হচ্ছে ডোমেইনের এক্সটেনশন। ডোমেইনের এক্সটেনশন কিন্তু অনেক রকম হয়, যেমন দেখবেন বাংলাদেশের যে সাইটগুলো গভর্নমেন্ট সাইট সেটার কেমন হয় gov.bd, আর সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ডোমেইনের এক্সটেনশন হচ্ছে .com। সবাই .comই বেশিরভাগ প্রিফার করে, বাট অর্গানাইজেশনের জন্য এটা ডিফারেন্ট হতে পারে। লাইক যারা গভর্নমেন্ট অর্গানাইজেশন government.bd, তারপরে যারা এডুকেশনাল প্ল্যাটফর্ম তারা .edu, ঠিক আছে, এরকম হতে পারে। আরো বিভিন্ন ডোমেইন এক্সটেনশন আছে। আপনার যদি এটা নিয়ে যদি রিসার্চ করার প্রয়োজন হয়, আপনি একটু রিসার্চ করতে পারেন যে পপুলার ডোমেইন ও মাই গড, আমি কি লিখছি এটা? যে আমরা যদি সার্চ করি যে পপুলার ডোমেইন এক্সটেনশনস, তাহলে দেখবেন যে অনেক ডোমেইন এক্সটেনশনস কিন্তু অ্যাভেলেবল, .com, .net, .org। তো এটা কিনতে হয়, একটা ডোমেইন আপনাকে কিনতে হবে ফার্স্টে যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, এটা বেসিক স্টেপ। এবং ডোমেইনটা যদি আপনি হিট করেন, হিট করা বলতে আমি কি বোঝাচ্ছি, লাইক এই যে northsouth.edu লিখে আমি যখন ব্রাউজারে ইন্টারপ্রেস করলাম, তখন আমার কাছে যে ওয়েবসাইটটা আসছে, ওয়েবসাইটের যে আমি কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি, লাইক ইমেজেস, টেক্সট অর আদার্স, যত কিছু দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু অবশ্যই কোনো একটা লোকেশনে কিন্তু স্টোর করা আছে। এই যে লোকেশনে স্টোর করা আছে, আমরাকে সেটা কি বলি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সার্ভার, তাই না? বাঙালি আসলে আমরা আসলে সার্ভার বলতে পছন্দ করি, বাট যখন এটা আপনি ওয়েবসাইটের জন্য কিনবেন তখন এটাকে বলা হয় হচ্ছে হোস্টিং। তো তাহলে এক কথায় যদি আমি বলতে চাই সহজে, যে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। ডোমেইন এবং হোস্টিং যদি আপনি কিনেন, তাহলে আপনি বলতে পারেন যে আমি হ্যাঁ ওয়েবসাইটের জন্য রেজিস্ট্রেশন করে ফেলছি, এখন আমি ওয়েবসাইট তৈরি করব। সো ডোমেইন হোস্টিং আপনি যে কোনো কোম্পানি থেকে কিনতে পারেন। তো ডোমেইন হোস্টিং কেনার পর আপনাকে আর কি ডোমেইন হোস্টিং কোম্পানি আপনাকে একটা ইমেইল করবে, এবং ইমেইলে আপনাকে যেটা প্রোভাইড করবে সেটা হচ্ছে ওই ডোমেইনের হোস্টিং এর অ্যাক্সেসটা কেমন হয়, যে ধরেন যে আমি xyz.com কিনছি, তো xyz.com/cpanel, cpanel মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটার একটা কন্ট্রোল প্যানেল আপনাকে দিয়ে দিবে, এবং সেখানে একটা ইউজার নেম থাকবে, অবশ্যই একটা ইউজার নেম থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে। এই দুইটা যদি আপনার কাছে থাকে, তখন আপনি ওয়েবসাইট তৈরি করার কাজ শুরু করতে পারবেন। এটা আমি হয়তো এক্সপ্লেইন করলাম, এবং ফার্স্ট টাইম যারা শুনছি তাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, এটা কেনা টেনা হয়তো একটু কঠিন বা এরকম কিছু মনে হতে পারে, বাট না, এটা কেনা খুবই সহজ। আপনি জাস্ট প্রসিডিউর মেইনটেইন করে কিনে ফেলবেন। তো আমি এখানে আসলে কোনো সাইট দেখাচ্ছি না, সাইট দেখালে হয়তো প্রমোট করার বিষয়টা চলে আসবে, সো আমি সেই জন্য দেখালাম না। তো বাট আপনি ডোমেইন হোস্টিং কোম্পানি লিখে সার্চ করলে পাবেন অনেক, তাদের কাছে যে জাস্ট ডোমেইনের নামটা দিয়ে হোস্টিংটা রেজিস্ট্রেশন করে ফেললেই আপনি আর কি পেয়ে যাবেন। মোটামুটি $30-40 মধ্যে এটা পাওয়া যায়, ঠিক আছে? বাংলাদেশে হয়তো আরো কম প্রাইসে পাওয়া যেতে পারে। তো আমারও এরকম একটা সাইটের জন্য ডোমেইন কেনা আছে। তো আমার একটা নিজের আর কি পার্সোনাল সাইট। তো আমি যদি দেখাই যে সুজন কুমার দে আমার নাম, তো সেই ক্ষেত্রে আমার একটা কিন্তু ডোমেইন কিন্তু আছে sujankumar.com। তো এই যে গুগলে সার্চ করলে যে এটা যে আসছে, এটাও কিন্তু এসইও ফ্রেন্ডলি ব্যাপার। তো আমার সাইটটা এসইও ফ্রেন্ডলি, কারণ আমি তো বলছি যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করলে বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি এসইও ফ্রেন্ডলি হয়ে যায়।
সো আমার যদি এখন এই ওয়েবসাইটটা যদি আমি যদি অ্যাক্সেস করতে চাই, মানে এটার আমি এখানে একটা সাইট বানাবো, আমি আপনাদের সামনে এখানে একটা সাইট বানিয়ে দেখাবো। তো বানিয়ে যদি দেখাতে চাই তাহলে আসলে আমাকে কি করতে হবে, এই ওয়েবসাইট স্ল্যাশ আমাকে লিখতে হবে সি প্যানেল, মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটা লিখলেই আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিব। আমার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা সাকসেসফুলি দেই তাহলে কিন্তু আমাদের কাছে কিন্তু সি প্যানেলটা কিন্তু চলে আসবে। এই যে আমরা সি প্যানেল কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটা বলতে পারেন এটাও একটা কম্পিউটারের মতো, এই কন্ট্রোল প্যানেলটাও একটা কম্পিউটার, মানে এখান থেকে আপনি একটা সার্ভার ম্যানেজ করছেন, যেখানে সার্ভারে আপনি বিভিন্ন ফাইল বা ইমেইল এগুলো সবকিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো আমি আপনাদের যেটা আর কি ফার্স্টেই বলছিলাম যে আমরা আসলে দেখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে ওয়েবসাইট তৈরি করা, তাই না? ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সফটওয়্যার, তো এটা দিয়ে ওয়েবসাইট বানাইতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সফটওয়্যারটা আমাদের ফার্স্টে ইনস্টল করতে হবে। সো কিভাবে আমরা ইনস্টল করতে পারি, আমরা যদি সি প্যানেলে যদি যাই এবং দেখবেন সি প্যানেলের একটা অংশ আছে, আমরা যদি একটু স্ক্রল করি একদম শেষের দিকে এটা থাকে সফটওয়্যার, এবং সফটওয়্যারের মধ্যে দেখেন ওয়ার্ডপ্রেসটা কিন্তু দেয়া আছে, মানে আমরা এখান থেকে ইজিতে ইনস্টল করতে পারি। ঠিক আছে, তো আমি আসলে এটা ক্লিক করব এবং এরপর আমাকে বলতেছে যে ইনস্টল করব, তো ইনস্টলে ক্লিক করব। এখন বলতেছে কোথায় ইনস্টল করবা, চুজ ইনস্টলেশন ইউআরএল, তার মানে আমাকে একটা ইউআরএল চয়েস করতে হবে যেখানে আমার ওয়েবসাইটটা ইনস্টল হবে। তো আপনারা তো অলরেডি দেখলেন যে আমার একটা ওয়েবসাইট কিন্তু অলরেডি কিন্তু আছে, যে আচ্ছা আমি ওটা ট্যাবটা কেটে দিছি। সো যাই হোক, যে আমি তো অলরেডি তো আপনাদের দেখাইছি, আবারও যদি লিখি যে এখানে তো আমার অলরেডি একটা ওয়েবসাইট আছে, সো এখানে তো আর আমি ওয়েবসাইট নতুন করে তৈরি করতে পারবো না, তো আমি এটার একটা সাব ইউআরএল এ তৈরি করব। লাইক আমি এখানে এটা স্ল্যাশ নর্থ এই পেজে গেল যেন আমি একটা ওয়েবসাইট পাই, তো আমি এখানে একটা ওয়েবসাইট তৈরি করার ট্রাই করব। সো সেই জন্য এখানে যেটা করতে হবে যে আপনাকে ইনস্টলেশন ইউআরএল থেকে আপনাকে একটা সাব ইউআরএল চয়েস করতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট নর্থটাই আমি ইউজ করলাম, এবং এখানে ইনস্টল করার সময় আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, মানে আপনার ওয়েবসাইটে ঢোকার ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, ওয়েবসাইটটা যখন নিয়ন্ত্রণ করবেন তখন আপনি কিভাবে এটা মেইনটেইন করতে পারেন, তো সেই জন্য একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিতে পারি। তো আমি আসলে এখান থেকে একটা জেনারেট করে দিয়ে দেই এবং এটা কপি করে রাখলাম। এখানে কি ক্লিপবোর্ড চালু আছে না? ওকে, আমি ক্লিপবোর্ড থেকে এটা কপি করে রাখলাম। আচ্ছা, আমি নোটপ্যাডে লিখে দিই, বেটার। ওকে ফাইন, সো আমরা এখানে ইনস্টল করে ফেলবো। এটা ইনস্টলেশনে একটু টাইম লাগতে পারে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর যতটুকু বলছি ততটুকুর ভিতর কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে, জানতে চাচ্ছেন বলতে পারেন। আমার মনে হয় আজকের পর যদি আপনাদের কাছে যদি কারো ডোমেইন হোস্টিং থাকে তাহলে আপনি বাসায় যে এটা ট্রাই করতে পারেন যে আমি একটা ওয়েবসাইট আজকে বানাবো নিজের জন্য। ঠিক আছে, যেহেতু এখানে কস্টিং আসতেছে $30-40 মতো, এবং $30-40 কিন্তু 1 বছরের জন্য, মানে মান্থলি প্রায় কয় টাকা কস্টিং আসতেছে, ধরেন যে $2-3 মতো কস্টিং আসতেছে মান্থলি, তাহলে আসলে খুবই কম। তো নিজের যদি একটা পার্সোনাল যদি ওয়েবসাইট থাকে, এই যে আমরা এত অ্যাসাইনমেন্ট, এত প্রেজেন্টেশন এগুলো করি, এগুলো যদি আমরা আমাদের ওয়েবসাইটে রাখতে পারি, এখান থেকেও কিন্তু আর্নিং করা কিন্তু পসিবল। ঠিক আছে, এবং এটা আপনার লাইফ টাইম রিসোর্স, আপনি হয়তো এইভাবে গুছায় রাখতে পারবেন না, আপনার কাছে থাকে না,
তো বাট আপনি যদি ওয়েবসাইটে রেখে দেন তখন কিন্তু এটা কিন্তু থাকবে। এবং ফ্রেন্ডরাও তো চায় যে ভাই তোর অ্যাসাইনমেন্টের একটা কপি দিস, দেন ইউ ক্যান সেন্ড ইউর লিঙ্ক, এই লিঙ্কটা থেকেও সেও দেখে নিল এবং আপনার লাইফ টাইম রিসোর্সটা থাকলো। আচ্ছা, সো দেখেন আমাদের এখানে কংগ্রাচুলেশন দিছে যে সফটওয়্যারটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবং অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল যেটা, যে এখান থেকে আমরা ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারি। তো এইটাতে ক্লিক করলেই আমরা সরাসরি এখন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবো, বা অ্যাডমিন প্যানেল, মানে যেখান থেকে ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করা যাবে। আমরা একটু ওয়েট করি। এটা এত টাইম লাগে না, কোনো কারণে আর কি এটা টাইম লাগতেছে। যদি না হয় তাহলে আমরা অন্যভাবে লগ ইন করার ট্রাই করি। দ্যাটস হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম এবং স্ল্যাশ নর্থ স্ল্যাশ, আমরা নর্থ স্ল্যাশ লগ ইনেও যদি যাই তাহলে আসলে লগ ইন ইউআরএলটা চলে আসবে। মানে এখানে লগ ইন করার জন্য আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো এই ইউজার নেম পাসওয়ার্ড কোনটা, ওই যে আমরা কিছুক্ষণ আগে যেটা দিলাম, তো আই হোপ এটাই ছিল। হ্যাঁ, লগ ইন, হ্যাঁ, এন্ড দেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, মানে আমাদের ওয়ার্ডপ্রেসে ওয়েলকাম করছে। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টলেশন আমাদের হয়ে গেছে। এখন মজার ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস অলরেডি একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলছে আমাদের জন্য অলরেডি একটা ওয়েবসাইট বিল্ড করে দিছে ওরা। বাট দেখতে এতটা সুন্দর লাগবে না, বাট তারা দেখেন এই যে এখানে একটা ওয়েবসাইট কিন্তু বিল্ড করে দিছে, যেটা একটা ব্লগ ওয়েবসাইট, মানে লেখালেখির জন্য যে নিউজ টাইপের যে ওয়েবসাইট গুলো হয়, এটাই কিন্তু সেটা। তো আমরা এখন আমরা তো এরকম সিম্পল ওয়েবসাইট চাই না, আমরা একটু চাই একটু হোক, সুন্দর হোক, এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। সো সেই জন্য আমরা যদি এটার অ্যাডমিন প্যানেলে যাই, আচ্ছা আমি তো অ্যাডমিন প্যানেলে, হ্যাঁ, তো অ্যাডমিন প্যানেলে দেখবেন আপনার এখানে অনেক অপশনস আছে, ঠিক আছে। একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এই সব অপশন সম্পর্কেই অনেক ফ্রুটফুলি খুব ভালোভাবে জানে। তো আমাদের তো ইনস্ট্যান্টলি এত এক্সপ্লেইন করার সুযোগ নাই, তারপরে আমি আপনাদের দুইটা মেইন পয়েন্ট আর কি এক্সপ্লেইন করতেছি। যে ওয়ার্ডপ্রেসের মানে শক্তিশালী ফিচার্স এর মধ্যে দুইটা ফিচার্স, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম, মানে ওয়েবসাইটের ডিজাইন রিলেটেড যত কিছু এই থিমস থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। মানে ওয়েবসাইটের ডিজাইন মানেই থিম। লাইক যারা হয়তো আগের ফোন চালাইতেন, জাভা টাইপের ফোন যেগুলো ছিল, নোকিয়া C101 বা এই ধরনের জাভা অ্যাপ্লিকেশন, এগুলোতে একটা ফিচার্স ছিল, আপনারা কখনো খেয়াল করছেন কিনা, যে এটাকে বলা হতো থিম, ঠিক আছে। থিমটা চেঞ্জ করলে দেখবেন মোবাইলের সবকিছু চেঞ্জ হয়ে যেত। এখন অ্যান্ড্রয়েডেও আছে, তবে এখন আর কেউ অতটা থিম ইউজ করে না। তো আপনার এখন আবার ওই যে লঞ্চার টাইপের আর কি জিনিসগুলো ইউজ হয়, তো ওইটা দিয়ে আর কি। তো এটা অনেকটা আপনি ধরতে পারেন এই থিমস এর মতো, যেখানে আপনি যদি থিম চয়েস করেন তার উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা ফিচার্স আছে হচ্ছে প্লাগইনস। এটা ওয়ার্ডপ্রেসের মানে শক্তিশালীর একটা মূল পয়েন্ট, যে ওয়ার্ডপ্রেসে প্রচুর প্লাগইনস আছে। প্লাগইনস আবার কি, আপনার কম্পিউটারে যখন এক্সট্রা কোনো ফিচার্স দরকার হয়, লাইক আপনার ল্যাপটপ আছে, এখন আপনি চাচ্ছেন প্রিন্ট করতে, আপনি একটা প্রিন্টার কি করেন, প্লাগ ইন করেন। আপনি হয়তো ডেটা ট্রান্সফার করবেন আর একটা থার্ড কোনো লোকেশনে, সো আপনি একটা পেন ড্রাইভ নিয়ে ডেটাটা ট্রান্সফার করে দেন। পেন ড্রাইভ কি করতে হয়, প্লাগ ইন। ওয়েবসাইটে যত কাস্টম ফাংশনালিটি দরকার হবে, যত ফিচার্স দরকার হবে, লাইক আপনি চাচ্ছেন আমার ওয়েবসাইটে এসে মানুষ লাইভ চ্যাট করতে পারো, তাহলে আপনি লাইভ চ্যাট রিলেটেড প্লাগ ইন। আপনি চাচ্ছেন আমার পোস্টগুলো মানুষ শেয়ার করতে পারো, শেয়ার রিলেটেড প্লাগইন। আপনি চাচ্ছেন যে হয়তো একটা অ্যানিমেশন আসুক, অ্যানিমেশন রিলেটেড প্লাগইন। এরকম অনেক প্লাগইন আছে যেগুলো দিয়ে আপনি আসলে ওয়েবসাইটটাকে এনহ্যান্স করবেন। সো ওকে, সো এখন আমি আপনাদের একটা থিমস দেখাই, যে থিমস আসলে কিভাবে কাজ করে। দেখেন আমি কিছুই করিনি, আমার স্টেপগুলো যদি দেখেন, ডোমেইন হোস্টিং, তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, তারপরে আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে থিমসে আসছি।
এবং আমরা একটা নতুন থিম অ্যাড করব, অ্যাড নিউ থিম, একটা থিম অ্যাড করব। তো ধরুন আমাদের আজকে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট চাচ্ছে একটা নিউজ ওয়েবসাইট তৈরি করতে, তার একটা নিউজ পোর্টাল আছে বা সে নিজে একটু নিউজ লেখালেখি করে, সে একটা নিউজ পোর্টাল বানাবে। তো আপনি থিমসে আসলে প্রায় 7200 প্লাস ফ্রি থিম পাবেন, এগুলো ফ্রি, ঠিক আছে, ফুললি ফ্রি না, মানে এটার মধ্যে কিছু ফিচার্স হয়তো আছে পেইড, বাট মোটামুটি এগুলো আমরা ইউজ করতে পারি। তো আপনার যদি একটা নিউজ পোর্টাল দরকার হয় তাহলে আপনি নিউজ লিখেই সার্চ করেন যে নিউজ রিলেটেড কেমন কেমন থিম আছে, আমরা একটু দেখব। তো দেখেন এখানে অনেকগুলো নিউজ টাইপের আমরা থিম দেখতেছি, যেগুলোর সামনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ঠিক কেমন হবে তার একটা এক্সাম্পল কিন্তু এখানে দেয়া। তো আমরা যে কোনো একটা চয়েস করতে পারি, ধরেন আমরা কয়েকটা ইনস্টল করে নেই। ইনস্টল মানেই যে এটা হয়ে যাবে, ইউজ হয়ে যাবে এরকম না, আমরা ফার্স্টে কিছু ইনস্টল করি, তারপরে আমরা দেখেন যে একটা একটা করে ট্রাই করব যে ডিজাইনটা কেমন হবে। বাট এটার জন্য অবভিয়াসলি আমাকে কিন্তু কি লাগবে, কিছু নিউজ আমাদের ওয়েবসাইটে অ্যাড করে নিতে হবে, তাছাড়া তো আমরা বুঝবো না। তো আমরা ধরেন যে প্রথম আলো থেকে কিছু নিউজ আমরা কপি করে নিয়ে আসি, যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দেখাবো। আচ্ছা, ধরেন যে আমরা এই নিউজটাই ধরেন যে এইটা আমাদের নিউজের টাইটেল। সো আমরা যদি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাই এবং পোস্ট, ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমটা, যে আপনি যখন এই নিউজ কন্টেন্ট অ্যাড করতে যাবেন তখন আপনাকে পোস্ট অ্যাড করতে হবে। সো আমরা পোস্ট থেকে অ্যাড নিয়ে গেলাম, অ্যাড নিয়ে এখানে একটা টাইটেল দিতে বলছে এবং আমাদের কিছু ডেসক্রিপশনও অ্যাড করতে হবে। আমরা যদি কিছু ডেসক্রিপশন কপি করে নেই, আচ্ছা ডেসক্রিপশন এটা থেকে না নিয়ে এইটাই নিতে পারি, কন্ট্রোল সি, ওকে। আমরা কোথায় এখানে অ্যাড করে দিলাম এবং নিউজের তো একটা ইমেজ থাকে তাই না, একটা ছবি থাকে। সো আমরা একটা ছবিও সেভ করে নেই, আমরা এটা আমাদের নিউজে অ্যাড করে দিব। তো পোস্ট থেকে সেট ফিচার ইমেজ, মানে নিউজের যে মেইন ইমেজটা থাকে সেটা হচ্ছে ফিচার ইমেজ। সো আমরা এটা পাবলিশ করে দিলাম এবং আমরা আরো দুইটা অ্যাড করি, ধরেন যে এইটাও আমরা কপি করে নেই। সো এখানে দেখেন পাবলিশ করার পর অ্যাড নিউ পোস্ট, যে পোস্ট আর একটা অ্যাড করব। সো মানে নিউজটা যেন মোটামুটি আর কি দেখা যায়, এই জন্য আমি কিছু নিউজ অ্যাড করে নিচ্ছি। এবং এখানেও একটা ছবি আমরা পোস্ট সেট ফিচার ইমেজ, পাবলিশ। দেখেন জাস্ট ক্লিক করে কিন্তু কাজ করছে, কোনো কোডিং কিন্তু এখন আমি ইউজ করিনি। ওকে, আরেকটা নিউজ নিচ্ছে, লাস্ট ওয়ান। ফাইনালি আমাদের নিউজ অ্যাড করা ডান। তো নিউজ অ্যাড করা হয়তো অনেকে বুঝতেছেন না যে এটা আসলে কি হচ্ছে। সো তাদের জন্য যদি আমি এগেইন একটু বলে নেই যে ওয়ার্ডপ্রেসে যখনই নিউজ টাইপের ওয়েবসাইট বানানো হয় বা ব্লগ ওয়েবসাইট বানানো হয় তখন আপনাকে এই পোস্ট ফিচার্সটা ইউজ করতে হয়, মানে নিউজ মানেই পোস্ট।
প্রত্যেকটা পোস্টই এক একটা নিউজ হিসেবে কাউন্ট হবে। তো নিউজের জন্য আমরা কিছু থিমও ইনস্টল করেছি। তো আমরা এই থিমস থেকে দেখেন এই থিমগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থিম। তো আমরা যদি এখন ধরুন যে আমার এইটা পছন্দ হয়েছে যে আমি এরকম নিউজ পেপার যদি আমার ডিজাইন হতো তাহলে আমার ভালো হতো, জাস্ট ক্লিক অন অ্যাক্টিভেট। অ্যাক্টিভেটে ক্লিক করেন এবং আপনার সাইটটা এখন একটু ভিজিট করেন এবং দেখেন যে আপনার এখানে একটা নিউজ ওয়েবসাইট কিন্তু রেডি। তো বাই চান্স যে আমার এই ওয়েবসাইট পছন্দ হয়নি, আমি চাচ্ছি একটু অন্যরকম, তাহলে আপনি আবার একটু থিমসে যান, আপনার থিমসে ব্যাক করেন এবং দেখেন যে কোনটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে ভালো লাগছে, এক্সাম্পল। সো আমি অ্যাক্টিভেট করব এন্ড দেন আমি যদি আবারও এটা যদি ভিজিট করি, রিলোড, দেখেন আমার ডিজাইনটা কিন্তু এগেইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট আমার নিউ ওয়েবসাইট কিন্তু রেডি। মাত্র থিম চয়েস করেই কিন্তু আমি এই ডিজাইনটা কিন্তু করে ফেলেছি। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো এইগুলো তো চাই না, লাইক মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এগুলো কি লেখা, আমি চাই আমার কোম্পানির নেম বা আমার নিউজ পোর্টালের নেম, বা আমি এখানে কালারটা রেড চাচ্ছি না, আমি এখানে ব্লু কালারটা চাচ্ছি না, আমি এগুলো চেঞ্জ করতে চাই। তো আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন, সবকিছুই আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, জাস্ট ইউজ কাস্টমাইজ অপশন। এই কাস্টমাইজ অপশনে যাবেন এবং কাস্টমাইজ অপশনে যাওয়ার পর আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আপনাকে পেন্সিলের মতো একটা আইকন দেখাচ্ছে। তার মানে এইটা যদি আপনি এডিট করতে চান, জাস্ট ক্লিক অন দ্য পেন্সিল আইকন। তাহলে আমরা এইটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে সাইট টাইটেল দেখাচ্ছে মাই ব্লগ। তো আমরা চাচ্ছি যে এখানে লিখতে এনএসইউ নিউজ, ফাইন, এবং দিয়ে পাবলিশ দিয়ে দেন, আপনার ওয়েবসাইটের এটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে ব্লগ টাইপের নিউজ পোর্টাল কিন্তু বানিয়ে ফেলতে পারি। এখন আচ্ছা, আবার ইনকগনিটো হলো কেন? আচ্ছা, তো এটা ছিল হচ্ছে নিউজ ওয়েবসাইট তৈরি করার বিষয়টা। তো আমি নিউজ ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, লাইক আপনারা চান আপনাদের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে বা পার্সোনাল একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে, তাহলে কিভাবে সম্ভব? তো এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য একটা থিম আছে। আমরা যদি অ্যাড নিউয়ে যাই, আমরা ওই থিম দেখতে পারবো। পপুলার থিমের মধ্যে এই থিমটা আছে, এই থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। ঠিক আছে, এই থিমটা দিয়ে আপনি বিজনেস টাইপের বা ই কমার্স টাইপের ওয়েবসাইট গুলো খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। সো আমি এই থিমটা ইনস্টল করে নিচ্ছি। নিউজ ওয়েবসাইট নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে যে এটা কিভাবে তৈরি হলো বা এটার সম্পর্কে এনি টাইপ অফ কোশ্চেন? তো এই থিমটা ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভেট, জাস্ট অ্যাক্টিভেট করব এবং এই থিমটা এখন যদি আমরা ড্যাশবোর্ডে যদি যাই, আমি একটা অপশন খুঁজছি যে অপশনটা দেখানোর কথা ছিল, বাট এটা দেখাচ্ছে না। সো না দেখালেও প্রবলেম নেই, আমরা যদি একটা প্লাগইন অ্যাড করে নেই তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। প্লাগইন থেকে অ্যাড নিয়ে যাচ্ছি এবং একটা প্লাগইন আমরা ইউজ করব। যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ডিং এর জন্য একটা প্লাগইন আছে, যে প্লাগইন গুলো আপনাকে অনেক ডিজাইন প্রোভাইড করবে। সো প্লাগইনটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। দেখেন এটা চলে আসছে, স্টার্টার টেমপ্লেট। তো এই টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে হচ্ছে ডিজাইন, বিভিন্ন টাইপের ডিজাইন। তো এই প্লাগইনে প্রায় 300 প্লাস রেডি টু ইউজ টেমপ্লেট আছে, মানে আপনি জাস্ট ক্লিক করবেন এবং ইনস্টল করে ইউজ করবেন। সো আমি চাচ্ছি এইটাই ইউজ করতে। সো এই প্লাগইনটা আমি একটু ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিব। এবং অ্যাক্টিভেট করার পরে আমাকে জিজ্ঞেস করছে হাউ উড ইউ লাইক টু বিল্ড ইওর ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইটটা কিভাবে বিল্ড করতে চান।
তো এখানে এআই ওয়েবসাইট বিল্ডার আছে, মানে আমরা ইনস্ট্রাকশন দিলে ওয়েবসাইট বানাই দিবে, বাট এটার জন্য প্রো কেনা দরকার, ঠিক আছে? ওদেরটা থেকে প্রাইস দিয়ে কিনতে হবে। সো আমরা আপাতত এটা ইউজ করছি না, আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, মানে কিছু টেমপ্লেট বানানো আছে ওগুলো ইউজ করব, বিল্ড উইথ টেমপ্লেট। এবং বলতেছে তুমি একটা পেজ বিল্ডার চয়েস করো, মানে ওরা পেজ বানাবে, পেজের জন্য কোন সফটওয়্যারটা ইউজ করবে। তো আমরা এলিমেন্টরটা চয়েস করব, এলিমেন্টর। অন্যগুলোও চয়েস করলে প্রবলেম নাই, মানে ওইটা দিয়ে বানানো, বাট এলিমেন্টর একটু সহজ, দ্যাটস ওয়াই আমি এলিমেন্টর চয়েস করলাম। তো এলিমেন্টর চয়েসের পরে এখন যদি আমরা দেখি মেবি লেটার, তো এখানে ওয়েবসাইটের বিভিন্ন টেমপ্লেট আর কি আমরা দেখতে পাওয়ার কথা, বাট এটা কেন দেখাচ্ছে না, আমরা একটু দেখি, ফিল্টার করি।